আমি ইসরাফিল খান। আজ আপনাদের বলবো এক টুকরো মসনদ 200 বছরের গোলামির গল্প। গল্পটা শুরু হয়েছিল একরাশ সম্ভাবনা আর গভীর ষড়যন্ত্রের ভিতর থেকে। বাংলার আকাশ তখন উজ্জ্বল, রাজধানী মুর্শিদাবাদের ঐশ্বর্য তখন কল্পনাতীত। এই বিশাল সালতানাতের মসনদে বসেছেন এক তরুণ, নবাব সিরাজউদ্দৌলা। তার চোখে মুক্ত ও শক্তিশালী এক বাংলার স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নের আলোতেই জন্ম নিচ্ছিল এক ভয়ঙ্কর অন্ধকার। সে অন্ধকারের নাম মীর জাফর আলী খান। নবাবের প্রধান সেনাপতি, সম্পর্কে তার পরিবারেরই একজন, কিন্তু অন্তরে তার ক্ষমতার লোভী এক সত্তা। নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর সিরাজ যখন মসনদে বসেন, মীর জাফরের ভেতরটা ঈর্ষার আগুনে জ্বলে ওঠে। তিনি নিজেকেই ভাবতেন মসনদের যোগ্য দাবিদার। সিরাজের তারুণ্য, তার ইংরেজদের প্রতি কঠোর মনোভাব আর স্বাধীনচেতা স্বভাব, এই সবই মীর জাফরের ক্ষমতার পথে কাঁটা হয়ে দাঁড়ায়। তিনি অপেক্ষা করতে থাকেন এক সুযোগের। সেই সুযোগ এলো ইংরেজদের হাত ধরে। দ্রুত রবার্ট ক্লাইভ বুঝতে পেরেছিল সিরাজকে সম্মুখ সমরে হারানো প্রায় অসম্ভব। তাই সে বেছে নিল ষড়যন্ত্রের পথ। জগৎ শেঠ, রায়দুর্লভের মতো ক্ষমতাবান বিশ্বাসঘাতকদের নিয়ে রাতের অন্ধকারে মুর্শিদাবাদের বুকে এক ভয়ঙ্কর চক্রান্ত করা হলো। আর সেই চক্রান্তের কেন্দ্রে রইলেন সেনাপতি মীর জাফর। তার সাথে ইংরেজদের এক গোপন চুক্তি হলো। চুক্তিটা ছিল বাংলার আত্মাকে বিক্রি করে দেওয়ার দলে। শর্ত ছিল, পলাশির যুদ্ধে মীর জাফর তার বিশাল বাহিনী নিয়ে পুতুলের মতো দাঁড়িয়ে থাকবেন। তিনি নবাবের বিরুদ্ধে যুদ্ধ করবেন না, আবার নবাবের পক্ষেও লড়বেন না। বিনিময়ে যুদ্ধের পর সিরাজকে সরিয়ে তাকে দেওয়া হবে বাংলার মসনদ, আর তিনি সেই মসনদের দাম হিসেবে বাংলার রাজকোষ উজাড় করে দেবেন ইংরেজদের হাতে। এক টুকরো মসনদের লোভে মীর জাফর গোটা একটি জাতিকে বিকিয়ে দিতে প্রস্তুত হলেন। 1757 সালে 23 জুন পলাশির আম্রকাননে যেন স্বয়ং ইতিহাস কাঁদছিল। একদিকে নবাবের প্রায় 50,000 সৈন্য, অন্যদিকে ক্লাইভের মাত্র 3,000। যুদ্ধের শুরুতে নবাবের বিশ্বস্ত সেনাপতি মীর মদন আর মোহনলালের অসীম বীরত্বে ইংরেজ বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে। জয়ের আশা যখন উজ্জ্বল, ঠিক তখনই এক গোলার আঘাতে মাটিতে লুটিয়ে পড়লেন মীর মদন। সেনাপতির মৃত্যুতে নবাব দিশেহারা হয়ে পড়লেন। তিনি ছুটে গেলেন তার শেষ আশ্রয়, তার বড় চাচা মীর জাফরের কাছে। নিজের মাথার তাজ, নবাবের গর্বের প্রতীক, সেই পাগড়ি খুলে মীর জাফরের পায়ে রেখে অশ্রুসিক্ত কণ্ঠে বললেন, চাচা, এই পাগড়ির ইজ্জত আপনাকে রাখতে হবে। আমি আমার পূর্বপুরুষদের সম্মানের দোহাই দিচ্ছি, এই বাংলাকে রক্ষা করুন। বিশ্বাসঘাতক মীর জাফর পবিত্র কোরআন শরীফ হাতে নিয়ে নবাবকে আনুগত্যের মিথ্যা শপথ করলেন। তিনি নবাবকে যুদ্ধ থামিয়ে শিবিরে ফিরে যাওয়ার পরামর্শ দিলেন, আর বললেন পরদিন সকালে নতুন উদ্যম যুদ্ধ হবে। সরল বিশ্বাসে নবাব তার সৈন্যদের পিছু হটার নির্দেশ দিলেন। আর ঠিক তখনই মীর জাফরের নির্দেশে তার বাহিনী নিশ্চুপ দাঁড়িয়ে রইল, আর ইংরেজ সৈন্যরা ঝাঁপিয়ে পড়ল নবাবের অপ্রস্তুত বাহিনীর ওপর। কয়েক ঘন্টার মধ্যেই বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হলো। এটা যুদ্ধ ছিল না, ছিল এক মঞ্চস্থ বিশ্বাসঘাতকতা। পরাজিত নবাব রাজধানী ছেড়ে পালিয়ে যান, কিন্তু নিয়তি তার সহায় ছিল না। ধরা পড়ার পর তাকে ফিরে আনা হয় মুর্শিদাবাদে, তারই এক সময়ের বাসভবনে। শৃঙ্খলিত অবস্থায় তাকে রাখা হলো মীর জাফরের পুত্র মিরনের তত্ত্বাবধানে। মীর জাফর নিজে নবাবকে হত্যার কলঙ্ক নিতে চাইলেন না। তিনি দায়িত্ব দিলেন পুত্র মিরনকে। মিরন এই নারকীয় কাজের জন্য বেছে নিল মোহাম্মদ বেগ নামের এক ঘাতককে, যে কিনা সিরাজের পিতামাতার অন্নে প্রতিপালিত হয়েছিল। যখন মোহাম্মদ বেগ উন্মুক্ত তলোয়ার নিয়ে কক্ষে প্রবেশ করল, নবাব তার শেষ পরিণতি বুঝতে পারলেন। শান্ত অথচ দৃঢ় কণ্ঠে তিনি শুধু 2 রাকাত নামাজ পড়ার অনুমতি চাইলেন, কিন্তু সেই পাষণ্ড তাকে সেই সুযোগটুকুও দেয়নি। মৃত্যুর পূর্বে নবাবের শেষ কথাগুলো ছিল ইতিহাসের এক দীর্ঘশ্বাস। তিনি বলেছিলেন, আমি আমার কৃতকর্মের শাস্তি পাচ্ছি, কিন্তু তোমরা যারা এই বিশ্বাসঘাতকতা করলে তারাও কি শান্তিতে থাকতে পারবে? জেনে রেখো, এই বিশ্বাসঘাতকতার আগুন একদিন গোটা বাংলাকেই ছারখাড় করে দেবে। তার সেই ভবিষ্যৎবাণী অক্ষর অক্ষর সত্যি হয়েছিল। নির্মমভাবে হত্যা করা হলো বাংলার সেই স্বাধীন নবাবকে। তার রক্তাক্ত দেহ হাতির পিঠে চড়িয়ে ঘোরানো হলো মুর্শিদাবাদের অলিতে গলিতে। যে প্রজারা তাকে ভালোবাসত, তাদের মনে ভয় দরিয়ে দেওয়ার জন্য, নতুন প্রভুদের শক্তি বুঝিয়ে দেওয়ার জন্য।
সিরাজের রক্তের দাগ শুকানোর আগেই মীর জাফর মসনদে বসলেন, কিন্তু তিনি পেলেন এক শূন্য রাজকোষ আর এক কাটার মুকুট। তিনি ছিলেন নামে নবাব, আসলে তিনি ছিলেন ক্লাইভের গাধা। ইংরেজরা চুক্তি অনুযায়ী বাংলার রাজকোষের শেষ রক্তবিন্দু পর্যন্ত নিংড়ে নিল। সোনার উপায় নৌকা বোঝাই করে মুর্শিদাবাদ থেকে নিয়ে যাওয়া হলো কলকাতায়। ইংরেজদের টাকার কথা মিটছিল না। মীর জাফরের উপর চাপ বাড়তেই থাকলো। তিনি বুঝতে পারছিলেন তিনি মসনদ পাননি, কিনে নিয়েছেন নিজের আর নিজের দেশের অপমান। তার শাসনকাল ছিল শোষণ, বঞ্চনা আর অপমানের এক কালো অধ্যায়। অবশেষে ইংরেজরা যখন বুঝল এই অথর্ব নবাবকে দিয়ে আর কিছু হবে না, তখন তারা তাকে সরিয়ে তার জামাতা মীর কাসেমকে মসনদে বসালো। ক্ষমতাচ্যুত মীর জাফর তখন এক জীবন্ত লাশ। যদিও পরে তাকে আবার মসনদে বসানো হয়েছিল, কিন্তু তখন তার কিছুই করার ছিল না। সেই জীবনে তিনি কুষ্ঠরোগে আক্রান্ত হন। তীব্র শারীরিক যন্ত্রণা, তার চেয়েও তীব্র মানসিক অনুশোচনায় তিনি দগ্ধ হতে থাকেন। শোনা যায় পাপের প্রায়শ্চিত্ত করতে তিনি মন্দিরের চরণামৃত পান করেছিলেন, কিন্তু মুক্তি পাননি। 1765 সালে একরাশ ঘৃণা আর একাকিত্ব নিয়ে এই বিশ্বাসঘাতকের মৃত্যু হয়। যে মসনদের জন্য তিনি সবকিছু বিকিয়ে দিয়েছিলেন, এই মসনদ তাকে শান্তি দেয়নি সম্মান। তার নাম আজ বিশ্বাসঘাতকতার প্রতিশব্দ। এক ব্যক্তির ক্ষমতার লোভ কিভাবে একটি জাতিকে 200 বছরের জন্য গোলামীর অন্ধকারে ঠেলে দিয়েছিল। মীর জাফরের গল্প তারই এক করুণ এবং আবেগঘন দলিল।